নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে দ্য ওয়ার্ল্ড টুডে। শুরুতেই দেখে নেব আজকে হেডলাইন্স। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে আলোচনা সম্পর্কে সব তথ্য প্রধানমন্ত্রীকে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? শুরু চর্চা। ট্রাম্পের ঈর্ষা জাগিয়ে ভারত চীন সম্পর্ক আরো মজবুত হল। চীন ভারতের উপর থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট, খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। প্রবল বৃষ্টির জেরে হরপা বান এবং ভূমিধসের বেড়েই চলেছে মৃতের সংখ্যা। এখনো পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 657 জনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই আলোচনা সম্পর্কে সব তথ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই আলোচনার হাল সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বললেন পুতিন। আলাস্কায় ট্রাম্পের সঙ্গে তেল, বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার সব কথা মোদীকে বলেন পুতিন। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে সেই কথা জানিয়েছেন। এক্সের বার্তায় মোদী লিখেছেন, ধন্যবাদ বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ফোন করার জন্য ধন্যবাদ। তাতে তিনি আলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনার ভিতরের খবর দিয়েছেন। ভারত প্রথম থেকেই ইউক্রেনের সঙ্গে সংঘর্ষের শান্তিপূর্ণ সমাধান চায়। ভারত সব দিক থেকে এই কাজে সমর্থনের হাত বাড়িয়ে রেখেছে। আমাদের মধ্যে এভাবেই সম্পর্ক ভবিষ্যতেও বজায় থাকবে, আমি এটাই চাই। উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনায় আমেরিকা শুধুমাত্র ভারতের উপরেই 50% অতিরিক্ত শুল্ক চাপিয়েছে। উল্লেখ্য, গত 15 আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের গুরুত্বপূর্ণ বৈঠক হয় ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে। আজ সোমবার একই ধরনের বৈঠক হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে। ওভাল অফিসে সেই আলোচনা হওয়ার কথা ভারতীয় সময় রাতের দিকে। এই পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের নিজের থেকে মোদীকে ফোন করাকে অনেকেই শুভ সংকেত বলে মনে করছেন। কারণ ভারত কোভিডকাল থেকে কম দামে রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল কিনে চলেছে। সেই বন্ধ করতে পা বাড়িয়েছেন ট্রাম্প। এই অবস্থায় পুতিনের আগ বাড়িয়ে মোদীর দিকে হাত বাড়ানোর কোনো স্পষ্ট ইঙ্গিত না মিললেও অনেকের ধারণা তেল বিক্রির ব্যাপারে ওয়াশিংটনের সবুজ সংকেত আদায় করেছেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। ডোনাল্ড ট্রাম্পের ঈর্ষা জাগিয়ে ভারত চীন সম্পর্ক আরো মজবুত হলো। ভারতকে চীন জানিয়ে দিল তারা ভারতের উপর থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট, খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। ডোনাল্ড ট্রাম্পের ঈর্ষা জাগিয়ে ভারত চীন সম্পর্ক আরও মজবুত হল। ভারতকে চীন জানিয়ে দিল তারা এদেশের উপর থেকে সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল। গত মাসে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সে দেশের বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছিলেন। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই বর্তমানে দুদিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন। সোমবার তাদের মধ্যে আলোচনায় ওয়াং ই আশ্বস্ত করেছেন জয়শঙ্করকে। তিনি জানান, ভারতের আর্জি অনুযায়ী বেজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, এই তিনটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী জাহাজে উঠতে শুরু করেছে। এর আগে ভারতের নিষেধাজ্ঞার বিষয়ে প্রবল আপত্তি জানিয়েছিল। বিশেষত সার রপ্তানিতে নিষেধাজ্ঞায় রবি শস্যের মরশুমে ডাই অ্যামোনিয়াম ফসফেটের সরবরাহে ব্যাপক সমস্যা দেখা দিয়েছিল। এমনকি সুড়ঙ্গ খোঁড়ার মেশিন আসা বন্ধ করে দেওয়াতেও দেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পে ব্যাপক প্রভাব পড়ে। বিশেষ করে যেসব বিদেশি কোম্পানি সুড়ঙ্গ খোঁড়ার মেশিন তৈরি করতে চীনা যন্ত্রাংশ ব্যবহার করে। আরেকটি অতি গুরুত্বপূর্ণ সামগ্রী হল রেয়ার আর্থ মিনারেল। এর ফলে অটো এবং ইলেকট্রনিক্স ক্ষেত্রে উৎপাদনের ব্যাপক ঘাটতি তৈরি করেছিল চীনা নিষেধাজ্ঞায়। চীন সেই সময় নিরাপত্তা সংক্রান্ত আপত্তি তোলায় দ্বিপাক্ষিক সম্পর্কে মরচে ধরেছিল। একদিকে বাণিজ্য সম্পর্কে নতুন করে বাতি জ্বলে ওঠার পর মঙ্গলবার চীনা বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কেননা
জয়শঙ্কর এবং ওয়াং ইর কথাবার্তায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর সেনা মোতায়েন ও জমি আগ্রাসন নিয়ে মতানৈক্য মেটানোর কোনো আলোচনা হয়নি। মঙ্গলবার বেলায় দুই দেশের মধ্যে বিশেষ প্রতিনিধি দলের বৈঠক। চীনা বিদেশমন্ত্রী ওয়াং ই সন্ধ্যায় দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, কারণ মোদীর চীন সফরের আগে এই ধরনের সাক্ষাৎ প্রোটোকলের মধ্যে পড়ে। এই সাক্ষাতে আমন্ত্রণকারী দেশ হিসেবে চীনা বিদেশমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বেজিং যাওয়ার কথা জানাবেন মোদীকে। হাই নিউজ নেটওয়ার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? শুরু হয়েছে জোর চর্চা। প্রয়োজনে ইউরোপীয় দেশগুলির নিরাপত্তার স্বার্থে যে কোনো সামরিক পদক্ষেপের নেতৃত্ব দিতে আমেরিকা তৈরি। হোয়াইট হাউসের বৈঠকে সেই বার্তাই দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্টের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পরই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ফোন মার্কিন প্রেসিডেন্টের। তাহলে কি ইউক্রেনের মাটিতে এবার নামছে মার্কিন সেনা? সেই চর্চাও শুরু হয়েছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ কি থামবে? আমেরিকার হোয়াইট হাউসে হাই প্রোফাইল বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ওয়াশিংটনে ভারতীয় সময় রাত 10:30টার পর ওই বৈঠক শুরু হয় বলেই খবর। ইউক্রেনের পাশে আমেরিকা আছে, সেই কথা ট্রাম্প বৈঠকের শুরুতেই ইউক্রেন প্রেসিডেন্টকে জানিয়েছেন। এর আগে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকে সুখবর ছিল না ইউক্রেন প্রেসিডেন্টের। গত ফেব্রুয়ারি মাসের ওই বৈঠক থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে কার্যত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন ট্রাম্প। তাই নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে জোর চর্চাও চলেছিল। ফলে এদিনের দুই দেশের প্রেসিডেন্টদের বৈঠক ঘিরে নজর রাজনীতির কারবারিদের। এদিন বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট একটি কালো রঙের স্যুট পরেছিলেন। সেই স্যুটের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট। দুজনের মধ্যে করমর্দন হয়। শুধু তাই নয়, ইউক্রেন প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, এই স্যুটে জেলেনস্কিকে চমৎকার দেখতে লাগছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ করতে এই বৈঠকের মাধ্যমে তিনি কূটনৈতিক উপায় খুঁজে বের করতে প্রস্তুত। এই কথা বৈঠক শুরুর আগে বলেন জেলেনস্কি। এই বৈঠকের ফলাফল যাই হোক না কেন, আমেরিকা ইউক্রেনের পাশে থাকবে, এই বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এদিন ইউক্রেনের প্রেসিডেন্টের কাঁধে হাত রাখতেও দেখা যায় মার্কিন প্রেসিডেন্টকে। এদিন বৈঠক শুরুর আগে ডোনাল্ড ট্রাম্পের হাতে ইউক্রেন প্রেসিডেন্ট একটি চিঠি তুলে দেন বলে খবর। সেই চিঠি আমেরিকার ফার্স্ট লেডির উদ্দেশ্যে জেলেনস্কির স্ত্রী ওলেনা ভলোদিমিরিভনা লিখেছেন বলেই জানা গিয়েছে। যুদ্ধ থামানোর বিষয়ে কি কোনো বার্তা আছে ওই চিঠিতে? সেই প্রশ্ন রয়ে যাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরই তা স্পষ্ট করে দিয়েছেন জেলেনস্কি। শীঘ্রই মুখোমুখি বসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তবে ওই বৈঠকে কোনো আগাম শর্ত চাপানো যাবে না। সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে তা স্পষ্ট করে দিলেন জেলেনস্কি। সোমবার ইউরোপের বন্ধুদের নিয়ে সদল বলে হোয়াইট হাউসে গিয়েছিলেন জেলেনস্কি। প্রথমে জেলেনস্কির সঙ্গে একান্ত বৈঠক সারেন ট্রাম্প, পরে ইউরোপীয় নেতারাও যোগ দেন বৈঠকে। দ্বিতীয় বৈঠকটি চলাকালীনই তা মাঝপথে থামিয়ে পুতিনকে ফোন করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম CNN সূত্রের খবর, একটি ত্রিপাক্ষিক বৈঠকের জন্য পুতিনকে প্রস্তাব দেন ট্রাম্প। মস্কোর দাবি প্রায় 40 মিনিট ধরে কথা হয়েছে দুজনে। যদিও পরে জানা যায় ত্রিপাক্ষিক বৈঠকের আগে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে। ওই দ্বিপাক্ষিক আলোচনায় থাকবেন শুধুমাত্র জেলেনস্কি এবং পুতিন। ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরে হোয়াইট হাউসের বাইরে জেলেনস্কি জানান, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য রাশিয়াই প্রস্তাব দিয়েছিল। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি পুতিনের সঙ্গে যে কোনো ধরনের আলোচনার জন্য প্রস্তুত। তবে ওই বৈঠকের জন্য কোনো আগাম শর্ত চাপানো চলবে না। জেলেনস্কির কথায়, আমি মনে করি নিঃশর্তভাবে আমাদের বৈঠকে বসা উচিত। যুদ্ধ থামানোর এই উদ্যোগকে আরও প্রসারিত করার বিষয়ে ভাবনা চিন্তা করা উচিত। ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, তিনি এই দ্বিপাক্ষিক বৈঠকের জন্য কোনো শর্ত আরোপ করতে চান না, কারণ তিনি শর্ত চাপালে পুতিনও নিজস্ব শর্ত নিয়ে হাজির হবেন। তবে জেলেনস্কি এও স্পষ্ট করে দিয়েছেন, ত্রিপাক্ষিক বৈঠকে তিনি থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতি কেমন হয় তার উপর নির্ভর করবে ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি। সোমবার জেলেনস্কির সঙ্গে হোয়াইট হাউসে গিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন এবং আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর প্রধান মার্কো রুটো উপস্থিত ছিলেন বৈঠকে। যুদ্ধ থামানোর প্রসঙ্গে ট্রাম্পের সঙ্গে বৈঠকেও ইউরোপের বন্ধুদের নিজেদের পাশে পান জেলেনস্কি। জার্মান চ্যান্সেলর বৈঠকে দাবি করেছিলেন, আলোচনার অগ্রগতির জন্য যুদ্ধবিরতিতে রাজি হতেই হবে রাশিয়াকে। তবে জেলেনস্কি এমন কোনো মন্তব্য করেননি। এর আগে গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সম্প্রতি রুশ ইউক্রেন যুদ্ধ ঘিরে ট্রাম্প এবং পুতিনের মধ্যে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়। আলাস্কার বৈঠকে সেই টানাপোড়েন কিছুটা কেটেছে বলেই মনে করা হচ্ছে। এই বৈঠকের আগে জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও সেরেছেন ট্রাম্প। আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের পর ফোনও করেছিলেন জেলেনস্কিকে। ত্রিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা তখন থেকেই পাওয়া যাচ্ছিল। এবার পুতিন এবং জেলেনস্কির মুখোমুখি বসার সম্ভাবনাও তৈরি হলো। কবে কোথায় বৈঠক হবে তা এখনো স্পষ্ট নয়। তবে জার্মান চ্যান্সেলরের দাবি, 2 সপ্তাহের মধ্যে বৈঠকে বসতে রাজি হয়েছেন পুতিন। হাই নিউজ নেটওয়ার্ক। প্রকৃতির রোষে কার্যত নরকে পরিণত হয়েছে পাকিস্তান। গত জুন মাস থেকে এখনো পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে হড়পা বান এবং ভূমিধসে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। পাকিস্তানি জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের রিপোর্ট বলছে, এখনো পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে 657 জনের। আহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। সঙ্গে বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ। প্রাক প্রশাসনের তরফে জানানো হয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবছর ভয়াবহ বৃষ্টির কবলে পড়েছে পাকিস্তান, যার ফলে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। পাকিস্তানের জাতীয় বিপর্যয় মোকাবিলা বিভাগের মুখপাত্র তৈয়ব শাহ বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার 60%-এরও বেশি বৃষ্টি হয়েছে, যা বেনজির। আগামী 22 আগস্টেও একাধিক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সেপ্টেম্বর মাসেও 2 থেকে 3 বার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির জেরে এখনও 657 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 171 জন শিশু, 94 জন মহিলা ও 392 জন পুরুষের মৃত্যু হয়েছে। এছাড়া গত 26 জুন থেকে এখনও আহতের সংখ্যা 1000-এরও বেশি। দুর্যোগের জেরে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে খাইবার পাখতুনখোয়ায়। শুধুমাত্র এই প্রদেশে হড়পা বান এবং অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 394 জনের। এর মধ্যে 59 জন শিশু এবং 43 জন মহিলা। এরপরই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ। সেখানে মৃতের সংখ্যা 164। সিন্ধু অঞ্চলে মৃত্যু হয়েছে 28 জনের। এ তো গেল পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরেও দুর্যোগের প্রকোপ পড়েছে ব্যাপকভাবে। গিলগিট বাল্টিস্তানে মৃত্যু হয়েছে 32 জনের। খাইবার পাখতুনখোয়ার বুনের ও সাংলা জেলায় এখনও নিখোঁজ 150 জন। শুধুমাত্র বুনেরের সংখ্যাটা 84। খাইবার পাখতুনখোয়ার বেহাল অবস্থা সামাল দিতেই জোর কদমে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন। এলাকায় অস্থায়ী তাঁবু তৈরির পাশাপাশি ওষুধ ও প্রয়োজনীয় খাবার পাঠানো হচ্ছে। ভয়াবহ হড়পা বানে 61টি সরকারি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। বিপুল ক্ষতিগ্রস্ত হয়েছে 414টি স্কুল। মাত্র 3 মাসের বর্ষায় ভয়াবহ এই অবস্থা সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে শাহবাজ শরীফের সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। গাজার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজা থেকে আমেরিকায় আসতে চাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। গাজার বাসিন্দাদের আমেরিকায় ঢুকতে দেওয়া হবে না। মার্কিন বিদেশ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে গাজা থেকে আমেরিকায় আসতে যাওয়া নাগরিকদের ভিসা স্থগিতের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সাধারণত পর্যটন ভিসার মাধ্যমে গাজাবাসীরা আমেরিকায় চিকিৎসা করতে আসেন। গত বেশ কয়েক মাস ধরে সেই তালিকায় শিশুদের সংখ্যা বেশি দেখা যাচ্ছিল। মার্কিন বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে, ভিসার নেপথ্যের প্রক্রিয়া সম্পূর্ণভাবে পর্যালোচনা করা হবে। বলা হয়েছে, আমরা সম্পূর্ণ এবং পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা না করা পর্যন্ত গাজার নাগরিকদের জন্য সমস্ত ভিজিটর ভিসা বন্ধ করা হচ্ছে। গাজার বাসিন্দাদের আমেরিকায় আসা নিয়ে কয়েকদিন ধরে দক্ষিণপন্থী নেত্রী লরা লুমার নানাভাবে প্রচার করছেন। সমাজ মাধ্যমে কখনো পোস্ট করে আবার কখনো সাংবাদিক বৈঠক করে এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। অসুস্থদের নিয়ে গাজা আমেরিকায় যাওয়া বিশেষ বিমানগুলিকে জাতীয় নিরাপত্তার হুমকি বলে সরব হয়েছেন লরা। তারই প্রচারের কারণেই কি মার্কিন বিদেশ দপ্তরে এই সিদ্ধান্ত নেওয়া হলো, উঠছে প্রশ্ন। কারণ লরা 2024 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের সমর্থনে ঢালাও প্রচার করেছেন। তিনি অতি দক্ষিণপন্থী এবং ট্রাম্পের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। একাধিকবার ট্রাম্পের মুখে তার প্রশংসা শোনা গিয়েছে। লরাকে দেশপ্রেমী বলেও বারবার উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
সপ্তাহ কয়েক আগে HEAL প্যালেস্টাইন নামক একটি অসরকারি সংস্থা একটি কর্মসূচি শুরু করেছিল। গাজা থেকে আমেরিকার চিকিৎসা করাতে আসা বাসিন্দাদের মূলত শিশুদের সব রকম সাহায্য করত তারা। মূলত এই সংস্থায় গাজা থেকে অসুস্থ শিশুদের আমেরিকায় নিয়ে গিয়ে চিকিৎসার বন্দোবস্ত করছিল। ওই সংস্থার দাবি, এখনো পর্যন্ত তারা 63 জন শিশুকে গাজা থেকে আমেরিকায় নিয়ে গিয়েছে। তাদের আমেরিকার 9টি শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তিও করানো হয়। গাজাবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বন্ধের সিদ্ধান্তে প্রকাশ্যে আসার পরই সমালোচনার ঝড় উঠেছে। অনেকেরই প্রশ্ন, অসুস্থ শিশু কিভাবে দেশের জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে উঠতে পারে? মানবিক কারণে ভিসা দেওয়ার পক্ষেও সওয়াল করেন অনেকে। শুধু তাই নয়, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের নেপথ্যে লড়ার ভূমিকা রয়েছে এমন দাবিও উঠছে নানা মহলে। কারণ ভিসা বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে লরা দাবি করেছেন, গত শুক্রবার তিনি আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। আলোচনায় ছিল গাজা থেকে আমেরিকা আসা অসুস্থ শিশুদের প্রসঙ্গ। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশের বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ আওয়ামী লীগ সম্পর্কিত 4 শতাধিক বই বার করে পুড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শাখা, ইসলামী ছাত্র শিবির, প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল সক্রিয়ভাবে মুজিব এবং আওয়ামী লীগ সম্পর্কিত বই পোড়ানোয় অংশ নিয়েছে। বাংলাদেশের বরগুনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের গ্রন্থাগারে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী সহ আওয়ামী লীগ সম্পর্কিত বিভিন্ন ধরনের 4 শতাধিক বই বার করে পুড়িয়ে দেওয়া হল সোমবার। মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেটি বাংলাদেশে জামাত নামে খ্যাত, তার ছাত্র শাখা ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের প্রাক্তন শাসক দল বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদল সক্রিয়ভাবে মুজিব এবং আওয়ামী লীগ সম্পর্কিত বই পোড়ানোয় অংশ নিয়েছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কার্তুনিয়া বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় বইগুলি কেনা হয়েছিল। তিনি 1.5 মাস আগে দায়িত্ব নিয়েছেন। বইগুলি কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে কিছুই জানেন না তিনি। প্রসঙ্গত, গত বছরের 5 আগস্ট গণবিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরেই ঢাকায় জাতির পিতা মুজিবের 32 নম্বর ধানমন্ডির বাড়ি এবং মূর্তি ভেঙে চুরমার করেছিল জামাতের বাহিনী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মুজিবের সমাধিস্থলেও হামলার চেষ্টা চালানো হয়। পরে অগ্নিসংযোগ করা হয় 32 নম্বর ধানমন্ডির বাড়িতেও। হাই নিউজ নেটওয়ার্ক। বিএনপির ইচ্ছায় তিস্তা চীনকে দিলেন ইউনূসের সরকার। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি চেয়েছিলেন ভারতকে দিতে, তবে ইউনূস ঢুকছে চীনে, ফলে চিন্তা বাড়ছে দিল্লি। বাংলাদেশের বহু আলোচিত তিস্তা প্রকল্প চীনের অর্থ ও প্রযুক্তির সাহায্য করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। বহুমুখী এই নদী পরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের জন্য বেজিংকে চিঠি পাঠিয়েছে ঢাকা। প্রথম পর্যায়ের জন্য খরচ ধার্য করা হয়েছে 9,150 কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে 6,700 কোটি টাকা যে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে এই মহাপরিকল্পনা তৈরি করা হয় ভারতের সঙ্গে তিস্তা জল বন্টন নিয়ে নতুন কোনো চুক্তি না হওয়ায়। তিস্তা মহাপরিকল্পনার লক্ষ্য হল বর্ষার সময় প্রস্তাবিত তিস্তা জলাধারে জল ধরে রেখে তা অন্য সময় কাজে লাগানো। উত্তরবঙ্গে ভারত সীমান্ত লাগোয়া বাংলাদেশে বহু বছর ধরে এই প্রকল্প বাস্তবায়িত হবে। বছরের পর বছর সেখানে চীনাদের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করেন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই। সেখান থেকে ভারতের বহু আলোচিত চিকেন নেক বেশি দূরে নয়। উত্তরবঙ্গে হাসিমারা সামরিক ঘাঁটিও বেশি দূরে নয়। তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বাংলাদেশের উত্তরভাগের জেলা রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি জেলার ভিতর দিয়ে। কিভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।
বলতে গেলে চীন ও ভারতের মধ্যে এই নিয়ে অদৃশ্য লড়াই চলছিল প্রকল্পটি হস্তগত করতে। একটা পর্যায়ে ভারত ও জাপানের যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নিয়েও কথা হয়। গত বছর ক্ষমতা হারানোর দিন কয়েক আগে চীন সফর শেষে দেশে ফিরে হাসিনা প্রকাশ্যে জানিয়েছিলেন তিনি চান ভারত প্রকল্পটি বাস্তবায়ন করুক। ভারতীয় সেচ ইঞ্জিনিয়ারদের একটি দলের দিন 10-15 মধ্যে বাংলাদেশ সফরের কথাও ছিল। পরিস্থিতি আমূল বদলে গেল 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর। চলতি বছরের মার্চে প্রধান উপদেষ্টায় চীন সফরে গুরুত্ব পায় তিস্তা মহাপরিকল্পনা। চীনের সেচ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বেজিংয়ে বৈঠক হয় প্রধান উপদেষ্টা ইউনূসের। তবে চীনকে প্রকল্পের বরাদ দেওয়ার সিদ্ধান্তের পিছনে অন্তর্বর্তী সরকার বিএনপির মতামতকেও গুরুত্ব দিয়েছে। মাস কয়েকের ব্যবধানে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা 2 দফায় চীন সফর করেছেন। ফখরুলের নেতৃত্বে বিএনপি নেতারা বেজিং যাওয়ার আগে তিস্তা প্রকল্প বাস্তবায়নের দাবিতে বিএনপি নেতারা সংশ্লিষ্ট এলাকায় পদযাত্রার আয়োজন করেন। দলের শীর্ষ নেতারা সকলেই তাতে অংশ নিয়েছিলেন। পাশাপাশি ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত এই ব্যাপারে অতি সক্রিয়। ভোট হলে বিএনপির ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি ধরে নিয়ে তিনি খালেদা জিয়ার দলের সঙ্গে সখ্য গড়ে তুলেছেন। জামাত, এনসিপির নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখেন তিনি। জানা যাচ্ছে বিএনপি নেতা মঈন খান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের আলমগীর সফরে তিস্তা নিয়ে কথা হয়। বিএনপি নেতা বেজিংকে আশ্বাস দেন তারা ক্ষমতায় ফেরার পর দ্রুত তিস্তা প্রকল্প বেজিংয়ের হাতে তুলে দেবেন। হাই নিউজ নেটওয়ার্ক। মানব শিশু জন্ম দেবে এবার রোবট? কল্পবিজ্ঞান নয়, ঘোর বাস্তব। 2026 সালেই আসছে প্রাথমিক ডিজাইন। এই পৃথিবীতে বোধহয় সবই সম্ভব। টেস্ট টিউব বেবি থেকে শুরু করে ইনভিট্রো ফার্টিলাইজেশন, বন্ধ্যাত্ব সংক্রান্ত নানা সমস্যার সমাধান করেছে মানুষ। এবার সেই দিনও খুব বেশি দেরি নেই যেদিন বিশ্বে আসতে চলেছে প্রথম এমন একটি গর্ভধারণ রোবট যা জন্ম দিতে পারবে জীবিত মানব শিশু। হ্যাঁ, ঠিকই শুনছেন। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই প্রযুক্তি গর্ভধারণ থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত প্রক্রিয়াটি অনুসরণ করবে। চীনা বিজ্ঞানীরা এই গবেষণার কাজ অনেকটাই সেরে এনেছেন বলে সূত্রের খবর। জানা গিয়েছে গর্ভস্থ ভ্রূণকে রাখা হবে এক কৃত্রিম ইউটেরাসে এবং তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় পুষ্টি পৌঁছবে এক টিউবের মাধ্যমে। তবে এই প্রযুক্তিতে কিভাবে ডিম্বাণু ও শুক্রাণুর নিষেক ঘটবে তা নিয়ে বিজ্ঞানীরা এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ্যে আনেননি। এই বিশেষ রোবটটি তৈরি করছে গুয়াংঝু ভিত্তিক কাইওয়া টেকনোলজি, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর ঝ্যাং কিফেং। তিনি একজন গবেষক। যদি গবেষণা সফল হয় তাহলে এই প্রযুক্তি বন্ধ্যাত্বে ভুগছেন এমন দম্পতি কিংবা যারা স্বাভাবিকভাবে নিজের শরীরে গর্ভধারণ করতে চান না তাদের জন্য নতুন আশার দিগন্ত খুলে দিতে পারে। ডক্টর ঝ্যাং দাবি করেছেন প্রযুক্তিটি ইতিমধ্যেই পরিণত পর্যায়ে পৌঁছে গিয়েছে। তিনি বলেছেন এখন এটি রোবটের পেটে প্রতিস্থাপন করতে হবে যাতে বাস্তবে মানুষ এবং রোবটের সম্পর্ক স্থাপন সম্ভব হয়। 2026 সালের মধ্যে প্রথম প্রোটোটাইপ বাজারে আনার পরিকল্পনা রয়েছে, যার সম্ভাব্য খরচ ধরা হয়েছে প্রায় 1 লক্ষ ইউয়ান, অর্থাৎ প্রায় 14 লক্ষ মার্কিন ডলার। তবে এই প্রযুক্তি ঘিরে শুরু হয়েছে নানা নৈতিক বিতর্ক। প্রশ্ন উঠছে ভ্রূণ ও মায়ের মধ্যে চিরাচরিত স্নেহের বন্ধনের ভবিষ্যৎ কি হতে চলেছে? ডিম্বাণু ও শুক্রাণুর উৎস কোথা থেকে আসবে? শিশুর মানসিক স্বাস্থ্যেই বা এর প্রভাব কি হবে? তবুও এটি বিজ্ঞানের ইতিহাসে বিপ্লব ঘটাতে পারে বলে আশা করা হচ্ছে। বিশ্বব্যাপী প্রায় 15% দম্পতি বন্ধ্যাত্ব সমস্যায় ভুগে থাকেন। তাদের জন্য এটি নতুন পথ খুলতে পারে। এই ধারণাটি নতুন নয়। এর আগেও 2017 সালে বিজ্ঞানীরা একটি পরীক্ষায় প্রিম্যাচিওর ভেড়াকে কৃত্রিম অ্যামনিওটিক তরলে ভরা বায়ো ব্যাগে বড় করেছিলেন। বর্তমানে ডক্টর ঝ্যাংয়ের দল গুয়াংডং প্রদেশের কর্তৃপক্ষের সঙ্গে নীতি ও আইনগত কাঠামো নিয়ে আলোচনায় রয়েছে, যাতে প্রযুক্তি শুরু হওয়ার আগেই নৈতিক ও আইনি প্রশ্নগুলোর সমাধান করা যায়। হাই নিউজ নেটওয়ার্ক। দ্য ওয়ার্ল্ড টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।